আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে আমরা বাস্তব সংখ্যার পর্ব 5 শুরু করতে যাচ্ছি, যেখানে 14 নম্বর অঙ্ক পাঠ্য বইয়ে সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। স্ক্রিনটা দেখেই বুঝতে পারছো আজকে আমরা অনেক পড়াশোনা করব, অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সুতরাং আমাদের দেরি করা ঠিক হবে না, আমাদের চলে যেতে হবে সরাসরি অঙ্কতে। তাহলে শুরু করতে যাচ্ছি সদৃশ আবৃত্ত দশমিক ভগ্নাংশের প্রকাশকরণ। 14 নম্বর অঙ্কটা যদি আমরা খেয়াল করি, দেখো এখানে একটা বিষয় লেখা আছে, সেটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। এখন এই বিষয়টা বোঝার আগে আমাদের দেখতে হবে আবৃত দশমিক ভগ্নাংশ কি। এটা তো আমরা যারা 13 নম্বর অঙ্কটা করেছি তারা সবাই জানি যে যখন দশমিকের পরে কোনো সংখ্যা বারবার আসতে থাকে, কোনো সংখ্যা বা সংখ্যাগুলো যদি বারবার আসে, সেটা হচ্ছে আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা যদি ছোটোখাটো একটা উদাহরণ দিই, ধরো 3.6666 এরকম যদি চলতে থাকে, এটাকে যদি আমরা এইভাবে লিখি 3.6 পৌনঃপুনিক, এটা একটা কি আবৃত দশমিক ভগ্নাংশ, যাকে আমরা বলতে পারি দশমিক এর পর কোনো সংখ্যা বারবার আসলে আমরা পৌনঃপুনিক ব্যবহার করি। এই হলো আমাদের আবৃত দশমিক ভগ্নাংশের কথা। এখন এখানে একটা শব্দ আছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করো। প্রকাশ করার কথা পরে, এখন প্রথম প্রশ্ন হচ্ছে গিয়ে এই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ এটা কি? এটা হচ্ছে গিয়ে আবৃত দশমিক ভগ্নাংশ তো আমরা বুঝে গেছি, সুতরাং এটা নিয়ে আমাদের কোনো প্রশ্ন বা ডাউট নেই। এইটাকে যদি আমরা লিখতে যাই, খেয়াল করো 2 বা ততোধিক, খেয়াল করো 2 বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশ, দশমিক ভগ্নাংশের অনাবৃত। এখানে একটা শব্দ আমাদেরকে বুঝতে হবে, অনাবৃত কি? ও আবৃত অংশের অঙ্কের সংখ্যা সমান হলে তাকে কি বলে? সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বলে। একটা উদাহরণ যদি আমরা দেই, খেয়াল করো 12.45 উপর পৌনঃপুনিক দিলাম ও 6.32 এর উপরে পৌনঃপুনিক দিলাম। খেয়াল করো এখানে কি বলছে, এখানে বলছে কি যে 2 বা ততোধিক আবৃত দশমিক ভগ্নাংশের অনাবৃত ও আবৃত অংশের অঙ্ক সমান হলে। খেয়াল করো
এই হচ্ছে আবৃত অংশ। সেটা কি দেখো, 4-এর উপরে পৌনঃপুনিক আছে, 5-এর উপরে পৌনঃপুনিক আছে, তার মানে কি দশমিকের পরে কয়টা সংখ্যা, 2টা সংখ্যা, তার উপরে পৌনঃপুনিক আছে। এই অঙ্কটা যদি আমরা খেয়াল করি, এখানেও কিন্তু দশমিকের পরে 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক আছে। অর্থাৎ কি, অর্থাৎ হচ্ছে গিয়ে আবৃত সংখ্যা সমান, তাহলে এটা একটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। আমরা যদি আরেকটা উদাহরণ দিই, দেখো 125 পয়েন্ট, ধরো লিখলাম 897, আমরা 7-এর উপরে একটা পৌনঃপুনিক দিলাম। ও খেয়াল করো, আর একটা লিখলাম 9.453-এর উপরে একটা পৌনঃপুনিক দিলাম। এখন খেয়াল করো, এখানে অনাবৃত মানে কি, যার উপরে পৌনঃপুনিক নাই, কয়টা সংখ্যার উপরে, এখানে 8 আর 9, অর্থাৎ দশমিকের পরে 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নাই। এখানে খেয়াল করো, দশমিকের পরে 4 আর 5, 2টা সংখ্যার উপরে পৌনঃপুনিক নেই। আবার খেয়াল করো, পৌনঃপুনিক আছে একটা সংখ্যার উপরে, এখানেও পৌনঃপুনিক আছে একটা সংখ্যার উপরে। এর মানে আমরা কি লিখতে পারি, অনাবৃত, এই যে এইটুক হচ্ছে অনাবৃত, এই যে 4 আর 5 হচ্ছে অনাবৃত, 8 আর 9 হচ্ছে অনাবৃত। অনাবৃত ও আবৃত সংখ্যা সমান, তাহলে আমরা বলতে পারি এটা একটা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশের উদাহরণ। এখন কথা হলো, যদি অন্যরকম কিছু হয়, এখানে তো ধরো মিলে গেছে, তাই না, এখানে তো ধরো মিলে গেছে, যদি এরকম হতো যে 125, তাই তো, তারপরে ধরো 0.8, তার উপরে পৌনঃপুনিক 9, 7-এর উপরে পৌনঃপুনিক, ও আবার লিখলাম ধরো এখানে 25.763-এর উপরে পৌনঃপুনিক। এক্ষেত্রে কি হবে, এখানে দেখো, এখানে আবৃত আছে 8, 9, 7, অর্থাৎ 3টি সংখ্যার উপরে, আর এখানে আবৃত আছে হচ্ছে কি একটি সংখ্যার উপরে। এখানে অনাবৃত নাই, এখানে 2টি সংখ্যার উপরে অনাবৃত আছে। খেয়াল করে, এখানে 2টি সংখ্যার উপরে অনাবৃত আছে। এটা কি, এখানে আবৃত ও অনাবৃত সংখ্যা সমান নয়। যদি আবৃত ও অনাবৃত দশমিকের পর সংখ্যা সমান না হয়, তাকে কি বলে, ওইটা যদি সদৃশ হয় এটা হবে অসদৃশ কি আবৃত দশমিক ভগ্নাংশ। আমার মনে হয় এই বিষয়টা তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। কেন এই কথাগুলো লিখছি, কারণ পর্ব 4 বাস্তব সংখ্যা আমরা শুরু করতে যাচ্ছি, যেখানে 14 নম্বর অঙ্কে আমাদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো কোনো কিছু করার আগে যদি ওই বিষয়টা সম্বন্ধে আমাদের মিনিমাম ধারণা না থাকে, তাহলে অঙ্ক করা আর না করা একই কথা। তো নবম দশম শ্রেণীর সকল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ওই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা পরীক্ষায় অ্যাটলিস্ট 100-তে 90 পাওয়ার আশা করে। কারণ তুমি যদি বেছে বেছে অঙ্ক করো তাও A+ পাবা, 70 পাবা, 60 পাবা, বাট তোমাকে ভালো রেজাল্ট করতে গেলে, খুব ভালো রেজাল্ট করতে গেলে বাস্তব সংখ্যা জানতে হবে। বাস্তব সংখ্যা অনেকে বাদ দিয়ে দেয়, কারণ মনে হয় যে কঠিন, উচ্চারণগুলোই জানি কেমন লাগে, সদৃশ, অসদৃশ, আবৃত। তো যাই হোক, এইগুলো কিন্তু খুব একটা কঠিন না যদি একটু বুঝে করতে পারো। তাহলে চলো আমরা সরাসরি অঙ্কে চলে যাই।
তো আশা করি আমাদের সদৃশ এবং অসদৃশ শব্দটি নিয়ে কোনো ধরনের কনফিউশন নাই, আমরা সহজেই বুঝতে পারবো। এখন এখানে দেখো দুটি সংখ্যা দেওয়া আছে, দুটি দশমিক ভগ্নাংশ দেওয়া আছে। একটা হচ্ছে গিয়ে 2.23 পৌনপণিক, আর একটা হচ্ছে 5.23 পৌনপণিক 5 পৌনপণিক। এখানে আমাদেরকে দেখো দুটার সাথে কিন্তু দুটার মিল নাই, তাই না? একটার সাথে আরেকটার কোনো মিল নাই, কারণ এই দুটো হচ্ছে অসদৃশ। আমাদের কি করতে হবে? এটাকে সদৃশ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো এই প্রকাশটা করতে গেলে আমাদেরকে একটা নিয়ম মানতে হবে। আগে আমরা একটু নিয়ম নিয়ে আলোচনা করি। আমরা প্রথমে একটু নিয়ম নিয়ে আলোচনা করব, তারপরে হচ্ছে আমরা মূল অঙ্কে যাব। নিয়ম, নিয়মটা কি খেয়াল করো। দুইটা নিয়ম আছে, মানে এক নাম্বার হচ্ছে গিয়ে যে এই যে অনাবৃত অংশটা আছে, দেখো এখানে একটা অনাবৃত অংশ আছে, এখানে একটা অনাবৃত অংশ আছে, অর্থাৎ সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিণত করতে হলে ভগ্নাংশগুলোর মধ্যে যে ভগ্নাংশটি অনাবৃত আছে, অনাবৃত অংশটি কি করতে হবে? অংশটির মধ্যে যে সংখ্যা বেশি, যে সংখ্যা বেশি প্রত্যেকটি ভগ্নাংশে কি, প্রত্যেকটি ভগ্নাংশে অনাবৃত অংশে ওই ভগ্নাংশের অনাবৃত অঙ্কের সমান করতে হবে। অর্থাৎ অনাবৃত অংশটির মধ্যে যে সংখ্যা বেশি প্রত্যেকটি ভগ্নাংশে সেই সংখ্যাটির সমান করতে হবে। আমরা যখন করব তখন এটা বুঝতে পারবো। আবার ভগ্নাংশগুলোর আবৃত অংশগুলোর লসাগু এর সমান হতে হবে। এইটা উদাহরণ ছাড়া যদি এখন করি তোমরা মানে খুব একটা বুঝতে পারবে না। এখন আমরা করব কি, অঙ্কটা যখন করব এই অঙ্ক তালে তালে আমরা কিন্তু এটা করে ফেলব। তো প্রথম কি দেওয়া আছে দেখো, 2.23 পৌনপণিক, আর একটা আছে 5.23 পৌনপণিক 5 পৌনপণিক। এখন খেয়াল করো যে এখানে যদি আমরা একটু বিশ্লেষণ করি, তাহলে আমরা কি দেখতে পাবো যে এখানে আমরা যদি দেখি যে 2.23 পৌনপণিক, এখানে দেখো এখানে হচ্ছে আবৃত সংখ্যা 1, অনাবৃত সংখ্যা, দেখো এই হচ্ছে আবৃত সংখ্যা 3 এর উপরে পৌনপণিক, আবার অনাবৃত আছে কি 2, সেটাও কত 1, আবার 5.23 পৌনপণিক 5 পৌনপণিক, এটাতে কি আছে আবৃত সংখ্যা 2,
দেখো এখানে 3 আর 5-এর উপরে পৌনঃপুনিক আছে। আর অনাবৃত সংখ্যা কত? অনাবৃত সংখ্যা হচ্ছে জাস্ট শুধুমাত্র দেখো এই 2-এর উপরে পৌনঃপুনিক আছে, মানে 1। এখন তাহলে আবৃত অঙ্ক সংখ্যা কত হবে? আবৃত অঙ্কের সংখ্যা হবে হচ্ছে কত? প্রথমে আমরা যদি অনাবৃতটা বের করি, এখানে দুটি সংখ্যাতেই অনাবৃত সংখ্যা 1, তাই দশমিক এর পর অনাবৃত সংখ্যা হবে একটি। আবার খেয়াল করো, দুটি সংখ্যাতে আবৃত সংখ্যা, খেয়াল করো একটাতে আছে কয়টা? একটা, আর একটাতে আছে 2টা সংখ্যা, 1 ও 2। নিয়ম অনুযায়ী এদের লসাগু, 1 ও 2 এর লসাগু কত? 2, তাই না? সুতরাং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2। সুতরাং উদ্দীপকের সদৃশ ভগ্নাংশ হলো, খেয়াল করো প্রথমে কি দেওয়া আছে? একটা 2.23, তাই না? 2.23 পৌনঃপুনিক। এখন খেয়াল করো 2 ঠিক আছে, এই 2ও ঠিক আছে, কারণ অনাবৃত সংখ্যা হবে একটি, এটা ঠিক আছে। কিন্তু আবৃত সংখ্যা কয়টা হবে? আবৃত সংখ্যা হবে 2টা। এখানে আবৃত সংখ্যা হবে 2টা। তাহলে 2টা যদি লিখতে যাই তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখব হচ্ছে গিয়ে দেখো এই 3, এটাকে আমরা কি করতে পারি? এই 3 যেহেতু পৌনঃপুনিক আছে, বারবার 3 তো আসতেই পারে, তাহলে আমরা করে ফেলতে পারি কি 3 এখানে পৌনঃপুনিক দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ হয়ে গেল। এতে আমাদের কি প্রমাণ হলো? দেখো একটা অনাবৃত আছে, আবার 2টা আবৃত্তি হলো। চলো এখন আমরা পরেরটা করি। পরেরটাতে কত দেওয়া আছে? 5.235, 5.235, এটা কিন্তু যা আছে তাই হবে, অর্থাৎ 5.235, 3-এর উপর পৌনঃপুনিক, 5-এর উপর পৌনঃপুনিক। খেয়াল করো এখন কিন্তু আমাদের ব্যাপারটা মিলে গেল। কিভাবে মিলে গেল? এখানেও এই যে দেখো এইটুক হচ্ছে অনাবৃত, আবার এইটুক হচ্ছে আবৃত। 2টা সংখ্যারই কিন্তু দেখো
অনাবৃত হচ্ছে 1, আবার আবৃত হচ্ছে 2। প্রশ্ন যা চাইছে আমরা কিন্তু সেটা করে ফেললাম। যদি তোমরা 14 ক বুঝে থাকো তাহলে আশা করি পরবর্তী যে অঙ্কগুলো আছে সেগুলো বুঝবা। তাহলে চলো পরের আর একটা করি। 14 খ যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে 7.26 পৌনঃপুনিক আর 4.237 পৌনঃপুনিক। এই অঙ্কগুলো তোমরা কিভাবে করবা সেটা বইতে খুব চমৎকার নিয়ম দেওয়া আছে। মূল ব্যাপার হচ্ছে গিয়ে তোমাদের বোঝার। আমরা বইটাকেই ফলো করব, তারপরও বোঝার জন্য কি করব, বোর্ডে একটু আঁকাঝাঁকা করব। তো খেয়াল করো, প্রদত্ত ভগ্নাংশ হতে আমরা পাই, সেটা কি খেয়াল করো। প্রথমে আছে কি 7.26 পৌনঃপুনিক, এটাতে অনাবৃত সংখ্যা 1, আবৃত সংখ্যা 1, তাই তো। এবং আরেকটা সংখ্যা যদি আমরা দেখি, যেটা হচ্ছে কি 4.237 পৌনঃপুনিক, 4.237 তার উপরে পৌনঃপুনিক। এখানে অনাবৃত হচ্ছে অনাবৃত সংখ্যা 2। কি কি দেখো, এই যে 2 আর 3। আর আবৃত সংখ্যা কয়টা? আবৃত সংখ্যা হচ্ছে 1। তো এখন আমরা যে কাজটা করব, দুটি ভগ্নাংশতেই অনাবৃত কি অনাবৃত সংখ্যা, দুটি ভগ্নাংশতেই অনাবৃত সংখ্যা যথাক্রমে কি কি আছে, একটাতে আছে 1 আর একটাতে আছে 2, যথাক্রমে 1 ও 2। তাহলে কি হবে, এখানে সর্বোচ্চ সংখ্যা 2 হবে দশমিকের দুটি অনাবৃত, দশমিকের পরে দুটি অনাবৃত সংখ্যা। ওকে, আবার আবৃত সংখ্যা কয়টি আছে? ভগ্নাংশগুলোতে আবৃত অংশের অঙ্ক সংখ্যা একই লেখা, প্রতিবারই একই লেখায় লিখতে হবে। সংখ্যা যথাক্রমে 1 ও 1, যাদের লসাগু 1। সুতরাং আবৃত অংশের
অঙ্ক সংখ্যা হবে 1। তাহলে চলো আমরা কাজটা করে ফেলি। কিভাবে দেখো, প্রথমে আছে 7.26, তার উপরে পৌনঃপুনিক। এখন আমাদের অনুবৃত্তি সংখ্যা কয়টা হতে হবে? 2টি। এখন আর আবৃত সংখ্যা হতে হবে, যেহেতু লসাগু আসছে 1টি। তাহলে এই যে 7 পয়েন্ট, আমরা কি করতে পারি খেয়াল করো, 2 তো আসছেই, যেহেতু 6 হচ্ছে গিয়ে পৌনঃপুনিক, তার মানে কি 6 বারবার আসবে। তাহলে আমরা যদি একটা 6 এখানে লিখে আর একটা 6-এর উপরে পৌনঃপুনিক দিই, তাহলে কিন্তু আমাদের কাজটা হয়ে যাচ্ছে, তাই না? দেখো, 2টি অনাবৃত সংখ্যা হচ্ছে, আবার একটি হচ্ছে আবৃত সংখ্যা যেটার উপরে পৌনঃপুনিক আছে। আর পরেরটা কি আছে? পরেরটা হচ্ছে 4.237, তার উপর পৌনঃপুনিক। এটা কি হচ্ছে? এটা যা আছে তাই, কারণ 4-এর পরে 2 আর 3 হচ্ছে অনাবৃত, আর 7 পৌনঃপুনিক হচ্ছে আবৃত। এই হচ্ছে আমাদের নির্ণয়ের উত্তর। আশা করি বুঝতে পারছো। খ নাম্বারটা করে ফেললাম। চলো এখন আমরা গ নাম্বার অঙ্কটা করি। এই পর্বটা আমরা শুধু এই অঙ্কগুলো করব। পরবর্তী পর্বগুলোতে আমরা এই যে ভগ্নাংশের যে যোগ বিয়োগগুলো আছে সেগুলো করব, বাট পর্ব 5-এ আমরা 14 নাম্বার অঙ্কটাই করব। তাহলে চলো আমরা গ নাম্বার অঙ্কটা করি। খেয়াল করো, গ নাম্বারতে 3টি ভগ্নাংশ দেওয়া আছে। তো 3টি ভগ্নাংশকে যদি আমরা বিশ্লেষণ করি, কি কি পাচ্ছি খেয়াল করো। আমরা যদি এভাবে করি আমাদের সুবিধার্থে, এখানে প্রথমে কি আছে? প্রথমে আছে আবৃত একটি, অনাবৃত 0। ওকে, তারপরেরটা যদি আমরা ধরি এইটাকে, মানে 8.3 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক, এটাকে যদি ধরি, এখানে হচ্ছে, এখানে কি দাঁড়াচ্ছে খেয়াল করো, আবৃত হচ্ছে 2টি, অনাবৃত 0, এবং সর্বশেষে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে 6.2 পৌনঃপুনিক 4 পৌনঃপুনিক 5 পৌনঃপুনিক, তাই তো? তাহলে খেয়াল করো, এখানে কিন্তু 2-এর উপরে পৌনঃপুনিক, আবার 5-এর উপরে পৌনঃপুনিক, তার মানে কি 4ও পৌনঃপুনিকের আন্ডারে চলে যাচ্ছে, তাই না? তাহলে এখানে আবৃত কয়টি? আবৃত হচ্ছে 3টি, সেটা কি কি? 2, 4, 5। আর অনাবৃত 0টি। আমরা দেখতে পাচ্ছি। সবাই বলে যে প্রশ্ন লিখতে হবে নিজের ভাষায় নিজের মতন করে। তো অনেকের প্রশ্ন হচ্ছে গণিত আবার কীভাবে বানিয়ে লেখে। গণিতও বানিয়ে লেখা যায়, যেটা আমরা এখন করতে যাচ্ছি। বইয়ের থিম ঠিক রাখবো, সব কিছু ঠিক রাখবো, বাট লিখবো আমাদের মতন করে। আমরা দেখতে পাচ্ছি 3টি ভগ্নাংশে বা ভগ্নাংশগুলোতে কোনো কি, কোনো অনাবৃত অংশ নেই। তাহলে কি হবে? সুতরাং সদৃশ্য আবৃত ভগ্নাংশের অনাবৃত অংশে কোনো অঙ্ক থাকবে না। কাজেই সদৃশ ভগ্নাংশগুলোতে কোনো অনাবৃত অংশ
থাকবে না। এই হলো আমাদের প্রথম পার্ট। আবার খেয়াল করো, আবার ভগ্নাংশগুলোতে যথাক্রমে প্রথমটা আছে একটি, পরেরটা আছে দুইটি, পরেরটা হচ্ছে তিনটি, যথাক্রমে 1, 2 ও 3 তিনটি আবৃত সংখ্যা আছে যাদের কি লসাগু 6। তাহলে সদৃশ ভগ্নাংশগুলোতে আবৃত সংখ্যা হবে কত? 6। এখন যদি আমরা অঙ্কটা করতে যাই, প্রথমে কি দেওয়া আছে? 5.7 পৌনঃপুনিক। সুতরাং খেয়াল করো, 5.7 পৌনঃপুনিক, এটাকে এখন আমরা কি করতে পারি? আমাদেরকে কি আবৃত সংখ্যা হতে হবে কয়টি? 6টি। তাহলে আমরা যদি লিখি, দেখো যেহেতু 7 আছে, 5 তো 5ই, 7-এর উপরে পৌনঃপুনিক, কয়টা সংখ্যা পৌনঃপুনিক হতে হবে বা আবৃত হতে হবে? 6টা। তাহলে 1, 2, 3, 4, 5, 6। এই যে দেখো, আমাদের কিন্তু সদৃশ আবৃত ভগ্নাংশ করার জন্য 1 নম্বর হচ্ছে কোনো অনাবৃত অংশ নেই, সুতরাং 5 পয়েন্টের পরে কিন্তু কোনো অনাবৃত অংশ নেই, আর যা আছে সব হচ্ছে আবৃত, এবং কয়টা? 6টা। পরের সংখ্যাটা কি আছে? পরের সংখ্যা হচ্ছে 8.34 পৌনঃপুনিক। তাহলে এটাকে আমরা কি করতে পারি? 8.34 পৌনঃপুনিক, এটাকে আমরা কি লিখতে পারি? একই জিনিস, 8 তো 8ই, কোনো অনাবৃত অংশ নাই, তার মানে কি 3, 4, 3, 4, 3, 4, এই 3-র উপরে একটা পৌনঃপুনিক দিলাম, 4-এর উপরে একটা পৌনঃপুনিক দিলাম, এর মানে কি এটাই বারবার আসতে থাকবে। সর্বশেষে কি দেওয়া আছে? 6.245, 6.245, এখানে 2-এর উপরে পৌনঃপুনিক, 5-এর উপরে পৌনঃপুনিক, অর্থাৎ কি 6 তো 6 থাকলেই দশমিক, কোনো অনাবৃত অংশ নাই, 245 এটাই বারবার আসবে, তাই না? 245ই বারবার আসবে, তার মানে 245 আবার 245, 2-এর উপরে পৌনঃপুনিক, 5-এর উপরে পৌনঃপুনিক। দেখো আমাদের কিন্তু সদৃশ ভগ্নাংশ হয়ে গেল, সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ। পরীক্ষার হলে যদি আসে এই জিনিসটা একই রকমই লেখা, এক জায়গা হচ্ছে কয়টা অনাবৃত হবে আর একটা হচ্ছে কয়টা আবৃত হবে, আর এইভাবে তোমরা প্রথমেই বের করে ফেলবা যে কোনটাতে কয়টা অনাবৃত বা আবৃত আছে। আশা করি গ নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। এখন 14-র শেষ অঙ্কটা, ঘ নম্বর অঙ্কটা আমরা করব। একই রকমই অঙ্ক, তোমরা জাস্ট শুধুমাত্র কি করবা? জাস্ট শুধুমাত্র হচ্ছে গিয়ে এখানে যে ভগ্নাংশগুলোতে কয়টা অনাবৃত আছে এবং কয়টা আবৃত আছে সেটা লিখবা। আচ্ছা ঠিক আছে, আমরা করার চেষ্টা করি। খেয়াল করো, 14-র ঘ, এটাকে যদি আমরা এখন বিশ্লেষণ করার চেষ্টা করি, প্রথমে কি আসবে? খেয়াল করো, প্রথমে যদি আমরা যদি এটাকেও ধরি, যাই ধরি না কেন, এটাকে যদি ধরি, তাহলে এখানে আবৃত সংখ্যা কয়টি আছে? 5-এর উপরে পৌনঃপুনিক, 6-এর উপরে পৌনঃপুনিক, অর্থাৎ 2টি। অনাবৃত কত?
অনাবৃত সংখ্যা আছে এখানেও দুটি। এই গেল একটা অংশ। আর একটা অংশ যদি আমরা বের করি, খেয়াল করো, এখানে আবৃত আছে কয়টা? আবৃত সংখ্যা কয়টা আছে? 9-এর উপরে পৌনঃপুনিক অর্থাৎ একটি। অনাবৃত কয়টা আছে? এখানেও একটি, অর্থাৎ 1-এর উপরে কোনো পৌনঃপুনিক নেই, তার মানে এটা হচ্ছে অনাবৃত সংখ্যা। সর্বশেষে কি দেওয়া আছে? এইটা। খেয়াল করো, এখানে আবৃত সংখ্যা 0, কারণ দেখো কোনো পৌনঃপুনিক নাই। আর অনাবৃত কত? সংখ্যা হচ্ছে 2। এখন আমরা লিখতে পারি কি? দেখো, প্রদত্ত ভগ্নাংশ গুলোর, তাই না? প্রদত্ত ভগ্নাংশগুলোর, অথবা আমরা লিখতে পারি প্রদত্ত ভগ্নাংশ, সেটা কি কি একটু লিখে ফেলি, যেহেতু যথাক্রমে শব্দটা ব্যবহার করতে হবে। 12.32, 2.19। দেখো আমরা যখন অঙ্ক করছি এক এক সময় কিন্তু এক একভাবে লিখতেছি, তোমরা যেভাবেই লেখো না কেন একই জিনিসই হবে। 4.325 উপরে হচ্ছে পৌনঃপুনিক, 6 পৌনঃপুনিক, এর অনাবৃত অংশ যথাক্রমে এখানে হচ্ছে 2টি, এখানে হচ্ছে 1টি, আর এখানে হচ্ছে 2টি, তাই না? সর্বোচ্চ অনাবৃত সংখ্যা 2টি, তাই সদৃশ ভগ্নাংশ গুলোতে অনাবৃত সংখ্যা হবে 2। ওকে, আমাদের একটা পাঠ শেষ। আবার খেয়াল করো, আবার ভগ্নাংশ গুলোর আবৃত সংখ্যা যথাক্রমে কি কি আছে? দেখো 12.32, এখানে কোনো আবৃত সংখ্যা নাই, মানে 0। এরপর আছে 2.19-এর উপর পৌনঃপুনিক অর্থাৎ হচ্ছে 1, ও 4.3256-এর উপর পৌনঃপুনিক অর্থাৎ 2, যাদের লসাগু, যাদের লসাগু সেটা কত হবে? 0 তো বাদ, তার মানে 1 আর 2 এর লসাগু হচ্ছে 2। তাহলে আমরা লিখতে পারি কি? তাহলে আবৃত অংশের অঙ্ক সংখ্যা 2। এখন যদি আমরা কাজটা করে ফেলি, সেটা কি? আমরা যদি সদৃশ ভগ্নাংশ প্রকাশ করি তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে আছে হচ্ছে গিয়ে 12.32 সমান, 1 নাম্বার হচ্ছে 12, তো 12 দশমিকের পরে আমাদের কি হবে? অনাবৃত সংখ্যা কয়টি? অনাবৃত সংখ্যা হচ্ছে 2টি। আমরা এই যে 32 লিখে ফেললাম, 3
2, কিন্তু আবৃত অংশের সংখ্যাও কয়টি? 2টি হবে, কিন্তু এখানে তো আবৃত কিছু নিতে পারছি না, তাহলে আমরা লিখতে পারি 0-র উপরে 2টা পৌনঃপুনিক দিয়ে দিলাম। যেহেতু নাই, কিন্তু আমাদের তৈরি করতে হবে, তার মানে এটা। এরপরে কি আছে? 2.19, 9-এর উপরে পৌনঃপুনিক। এখানেও আমাদের কি করতে হবে? 2 যেমন আছে থাকুক, যেহেতু 2টা হচ্ছে অনাবৃত, এক তো আসছেই, একটা 9 নিলাম, যেহেতু 9 বারবার আসতেছে, তার মানে একটা 9কে ফেলে দিলাম অনাবৃত অংশে, আর 2টা 9 দিলাম যেটার উপরে পৌনঃপুনিক দিয়ে দিলাম। ওকে, সর্বশেষে কি আছে? 4.3256, 3256, এখানে 5 আর 6-এর উপরে পৌনঃপুনিক। এটা আমার মনে হয় না আর কিছুই করার দরকার আছে, কারণ 4-এর পরে 3-2 দুইটা অনাবৃত এবং 5-6 দুইটা আবৃত। এই হলো হচ্ছে আমাদের সদৃশ কি আবৃত দশমিক ভগ্নাংশ। আমাদের উত্তর শেষ। আমরা পঞ্চম পর্ব শেষ করে ফেললাম, বাস্তব সংখ্যা, যেটা হচ্ছে অনুশীলনী 1 নবম দশম শ্রেণীর গণিতের সাধারণ গণিত। তো হোমওয়ার্ক ম্যাথে এই জিনিসগুলো প্রচার হচ্ছে। এটা তোমরা ইউটিউব চ্যানেল হিসাবেও পাচ্ছ, আবার ফেসবুক পেজেও আছে। তোমরা ভালো মনে করলে সাবস্ক্রাইব করো অথবা ফলো করো। তোমাদের আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, সবার সাথে শেয়ার করবা। আমি চেষ্টা করছি টেক্সট বইগুলোর প্রায় অঙ্কগুলোই সমাধান করে দেওয়ার, এবং বুঝিয়ে সুঝিয়ে একদম হাতে কলমে, মানে ডিজিটাল ব্যবহার যতটা সম্ভব কম করে। তোমরা যখন এক্সপার্ট হয়ে যাবে তখন ডিজিটালাইজ করলে তোমাদের জন্য সহজ হবে, বাট শুরুতে আমাদের পেন অ্যান্ড পেপারস ওয়ার্কই হচ্ছে সবচেয়ে বেস্ট। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ষষ্ঠ পর্বের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।